৭৫ একর আয়তনের লিটল সেন্ট জেমস দ্বীপটি ক্যারিবিয়ান অঞ্চলের মার্কিন দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। ১৯৯৮ সালে এক আমেরিকান ব্যক্তি প্রায় $৮ বিলিয়ন ব্যয় করে এই দ্বীপটি কিনে নেন। মানচিত্রে তাকালেই বোঝা যায়, বাহ্যিকভাবে এই ব্যক্তিগত দ্বীপটি ছিল যেন একেবারে স্বপ্নের স্বর্গ। চোখ জুড়ানো সৈকত, চারদিকে ঘন সবুজে ঢাকা প্রকৃতি, সমুদ্রের ধারে ছিল রাজকীয় এক বাংলো, আর দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিল বিলাসবহুল অতিথি ভিলা। এখানে ছিল দুটি বড় সুইমিং পুল, আধুনিক জিম, এমনকি একটি হেলিপ্যাডও। কিন্তু এই অপার সৌন্দর্যের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার বাস্তবতা, এমন এক সত্য যার কারণে আশেপাশের দ্বীপে বসবাসকারী মানুষজন এই স্থানটিকে শিশু যৌন নির্যাতনের দ্বীপ নামে ডাকতে শুরু করে। অভিযোগ ছিল ১২ থেকে ১৭ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক মেয়েদের এখানে পাচার করে আনা হতো এবং তাদের উপর যৌন নির্যাতন চালানো হতো। দ্বীপটি চারদিক থেকে সমুদ্র বেষ্টিত হওয়ায় এসব মেয়েদের পালানোর কোনো উপায় ছিল না। একবার ১৫ বছর বয়সী এক কিশোরী সাঁতার কেটে পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যায় এবং শাস্তি হিসেবে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল এই দ্বীপে কারা কারা আসত। বিশ্বের নানা প্রান্ত থেকে ধনী ব্যক্তি, কোটিপতি, বিলিয়নিয়ার এবং নামকরা সেলিব্রিটিরা এখানে যাতায়াত করত। তালিকায় ছিল ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু, বিজ্ঞানী স্টিফেন হকিং, কৌতুক অভিনেতা ক্রিস টাকার সহ আরও অনেক প্রভাবশালী নাম। অগণিত রাজনীতিবিদ ও ধনকুবেরের উপস্থিতির কথাও শোনা যায়। তাদের জন্য এখানে জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করা হতো। এই বিশাল দ্বীপের মালিক ছিলেন আজকের ভিডিওর মূল চরিত্র জেফ্রি অ্যাপস্টাইন। $৮ বিলিয়ন খরচ করে দ্বীপটি কিনে নেয়া জেফ্রি অ্যাপস্টাইন একসময় ব্রুকলিনের শিশুদের গণিত পড়াতেন। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন, কিন্তু ভাগ্য এমন খেলা খেলেছে যে তার কর্মজীবনের শেষের দিকে তিনি হঠাৎ বিলিয়নিয়ারদের আর্থিক উপদেষ্টা হয়ে ওঠেন। তার বন্ধুদের মধ্যে বিল ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক পর্যন্ত সকলেই ছিলেন। এপস্টাইন দ্বীপে কী ঘটেছিল তা বহু বছর ধরে গোপন ছিল, কিন্তু ২০০৫ সালে একটি ছোট পুলিশ অভিযোগ এই মামলার সূত্রপাত করে। ফ্লোরিডার পাম বিচ এলাকায় ১৪ বছর বয়সী এক মেয়ে তার বাবা মা স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। মেয়েটি ব্যাখ্যা করে যে রয়্যাল পাম বিচ হাই স্কুলের এক সহপাঠী তাকে একজন ধনী ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়েছিল। তাকে বলা হয়েছিল যে তাকে কেবল মাসাজ করতে হবে এবং $২০০ থেকে $৩০০ উপার্জন করতে পারবে। কিন্তু ঘটেছিল অন্য কিছু। অ্যাপস্টাইন কেবল একটি তোয়ালে পরা অবস্থায় মেয়েটির সাথে দেখা করে। সে তাকে তার পোশাক খুলতে বলে এবং তারপর তাকে শ্লীলতাহানি করে। পুলিশ যখন প্রথম ভুক্তভোগীকে জিজ্ঞাসা করে যে সে কি অ্যাপস্টাইনের বাড়িতে যাওয়া অন্য কোনো মেয়েকে চেনে কিনা, তখন সে দুটি নাম বলে। যখন সেই দুটি মেয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তখন আরও দুটি নাম বেরিয়ে আসে এবং তারপরে আরও দুটি এগিয়ে আসে। পুলিশ অবাক হয়ে দেখে যে ঘটনার ধারাবাহিকতা অপ্রতিরোধ্য। পুলিশ যখন একজন ভুক্তভোগীকে খুঁজে বের করে তখন আরও দুটি বেরিয়ে আসে। কয়েক মাসের মধ্যে পাম বিচ পুলিশ প্রধান ৩৫ জন ভুক্তভোগীকে শনাক্ত করেছিল এবং আরও কয়েক ডজন তখনও অনুসরণ করা হচ্ছিল। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় ছিল যে প্রতিটি মেয়ের গল্প হুবহু একই রকম। তাদের সবাইকে মাসাজের অজুহাতে প্রলুব্ধ করা হয়েছিল। তাদের সকলের বয়ান কিছুটা এমন ছিল: সে আমাকে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল এবং আমরা জেফ্রির ঘরে পৌঁছে গেলাম। মাসাজের টেবিলে সে উলঙ্গ ছিল। বেশিরভাগ ভুক্তভোগীর বয়স ছিল ১৩ থেকে ১৬ বছর। তারা মেয়ে ছিল এবং দরিদ্র পরিবার থেকে এসেছিল। অনেকের বাবা মাও ছিল না, তারা এতিম ছিল, তাই তাদের কথা শোনার কেউ ছিল না। পুলিশ বুঝতে পেরেছিল যে এটি কোনো ছোট ঘটনা নয়, এটি একটি সুসংগঠিত পিরামিড স্কিম ছিল। প্রতিটি মেয়ে একটি নতুন মেয়ে আনার জন্য অতিরিক্ত অর্থ পেয়েছিল। ফলস্বরূপ একজন মেয়ে আরেকটি মেয়েকে নিয়ে আসতো এবং অন্যজন তৃতীয় জনকে নিয়ে আসতো। একটি চেইন তৈরি করা হয়েছিল এবং এই মেয়েদের বেশিরভাগই ১৮ বছরের কম বয়সী ছিল। ২০০৬ সালের মে মাসে পাম বিচ পুলিশ এপস্টাইনের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ মামলা তৈরি করেছিল। মামলাটি এতটাই শক্তিশালী ছিল যে ২০০৬ সালের জুলাই মাসে এফবিআইও তদন্ত শুরু করে, আর এই তদন্তের নাম দেওয়া হয়েছিল অপারেশন লিপ ইয়ার। এর ফলে ৫৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক এবং নিউ মেক্সিকোতে ভুক্তভোগীদের কাছ থেকে বিবৃতি নেওয়া হয়েছিল। এপস্টাইনের বিরুদ্ধে আন্তর্জাতিক যৌন পাচারের অভিযোগ আনা হয়েছিল। 17, 14 years old. I was 16 years old. This was me. This is me. This is me when I met Jeffrey Epstein. This is me when I met Jeffrey Epstein. ৩৬ জন নাবালিকা ভুক্তভোগী, কয়েক ডজন সাক্ষী, এফবিআই তদন্ত এবং এত ভারী অভিযোগ। জেফ্রি এপস্টাইনের মতো একজন ব্যক্তির তার বাকি জীবন কারাগারে পচতে থাকা উচিত ছিল,
কিন্তু সত্য হলো পর্দার আড়ালে অন্য কিছু চলছিল। মিয়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা এপস্টাইনের আইনজীবীদের সাথে একটি গোপন চুক্তি করছিলেন। এই চুক্তিটি করা হচ্ছিল এপস্টাইনকে রক্ষা করার জন্য। তাকে কেবল পতিতাবৃত্তির দুটি ছোটোখাটো অভিযোগে দোষী সাব্যস্ত করতে হয়েছিল এবং বিনিময়ে তাকে এবং তার সহযোগীদের অন্যান্য সমস্ত ফৌজদারি অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর অর্থ হলো তাকে অন্য কোনো অভিযোগে বিচার করা যাবে না। এই চুক্তির সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে এটি সিল করা হয়েছিল, অর্থাৎ কেউ চুক্তিটি দেখতে পারেনি, এমনকি ভুক্তভোগী দরিদ্র মেয়েদেরও এ সম্পর্কে জানানো হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে ভুক্তভোগীদের এই ধরনের কোনো চুক্তির কথা জানানো বাধ্যতামূলক, কিন্তু কেউ কিছুই করতে পারেনি। 30 জুন 2008 এপস্টিন আদালতে হাজির হন এবং চুক্তি অনুসারে দুটি অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হন। এরপর তাকে মাত্র 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়, মাত্র 18 মাস। তার সাজা চলাকালীন এপস্টাইনকে পাম বিচ কাউন্টি কারাগারে ব্যক্তিগত শাখায় রাখা হয়েছিল। তাকে সপ্তাহে 6 দিন, দিনে 12 ঘন্টা তার বিলাসবহুল অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এটি এতটাই প্রথম শ্রেণীর কারাগার ছিল যে এপস্টিন কেবল রাতে ঘুমাতে যেতেন। তবুও 2009 সালের জুলাই মাসে তার সাজা শেষ হওয়ার 5 মাস আগে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। এটি সবই সম্ভব হয়েছিল আলেকজান্ডার অ্যাকোস্টার সাথে সেই গোপন চুক্তির কারণে। এবার গল্পের মোড় এখানে। এই একই আলেকজান্ডার অ্যাকোস্টা এপস্টাইনের পুরনো বন্ধু, পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম সরকারের শ্রম সচিব হন। Secretary of the Department of Labor would be Mr. Alex Acosta. পরবর্তী বেশ কয়েক বছর এপস্টিন তার জীবনযাপন চালিয়ে যান স্বাভাবিকভাবেই। তিনি তার ব্যক্তিগত জেটে ঘুরে বেড়ান, তার দ্বীপে বিলাসবহুল পার্টি করেন এবং শক্তিশালী ব্যক্তিদের সাথে দেখা করেন। আমাদের গল্প এখানেই শেষ নয়। জুলি ক্লাই ব্রাউন নামের একজন আমেরিকান তদন্তকারী ছিলেন, যিনি প্রতিজ্ঞা করেছিলেন এপস্টিনকে পালিয়ে যেতে দিবেন না। তিনি মিয়ামি হেরাল্ড সংবাদপত্রের জন্য কর্মরত সাংবাদিক ছিলেন। 2009 সালে এপস্টিন মুক্তি পাওয়ার পর তিনি মামলাটি নিবিড়ভাবে অনুসরণ করেছিলেন। বছরের পর বছর ধরে মামলাটি অধ্যয়ন করার পর তিনি 2018 সালের নভেম্বরে তার প্রতিবেদন প্রকাশ করেন। একটি নয়, দুটি নয়, বরং এপস্টিনের অপরাধ এবং কিভাবে সিস্টেম এপস্টিনকে রক্ষা করেছিল সে সম্পর্কে একাধিক রিপোর্ট প্রকাশ করেন। জুলি এটিকে বিচারের বিকৃতি বলে অভিহিত করেন। এই প্রতিবেদনগুলি মিডিয়াতে বিতর্কের এক নতুন ঢেউ তুলেছিল। জনসাধারণের ক্ষোভের সৃষ্টি হয়। এপস্টিনের পুনঃতদন্তের দাবি উঠতে শুরু করে এবং এই চাপের ফলে নিউ ইয়র্কে এপস্টিনের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়। জুরি তার তদন্তে 80 জনেরও বেশি সম্ভাব্য ভুক্তভোগীকে চিহ্নিত করেছিলেন। তার রিপোর্টে তিনি তাদের মধ্যে 8 জনের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং নথিভুক্ত করেছিলেন। প্রমাণ খুবই স্পষ্ট ছিল। তাই 2019 সালের জুলাই মাসে এপস্টিনকে আবারও গ্রেফতার করা হয়েছিল। এবার তার বিরুদ্ধে যৌন পাচারের অভিযোগ আনা হয়েছিল, যার জন্য 45 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কিন্তু তারপর আসে আমাদের গল্পের সবচেয়ে বড় টুইস্ট। 10 অগাস্ট 2019 সালে এপস্টিনকে কারাগারের মৃত অবস্থায় পাওয়া যায়। আনুষ্ঠানিকভাবে বিশ্বকে বলা হয় যে এপস্টিন তার কক্ষের ভেতর বিছানার চাদর ব্যবহার করে আত্মহত্যা করেছিলেন। কিন্তু এখানকার পরিস্থিতি অনেক প্রশ্ন উত্থাপন করে। সত্য হলো সেই রাতে এপস্টিন তার কক্ষে একা বন্দী ছিলেন, তার সাথে অন্য কোনো বন্দী ছিল না, এবং কাকতালীয়ভাবে সেই রাতে কারাগারের ক্যামেরা কিছু সময়ের জন্য কাজ করেনি। কিছু কারিগরি সমস্যা ছিল। অতএব এমন কোনো ভিডিও ফুটেজ নেই যা দেখায় যে এপস্টিন আসলেই নিজেই এটি করেছিলেন। এর ফলে ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয় যে এপস্টিন আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা এই তত্ত্বগুলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিলেন। কিছুদিন পরে ট্রাম্প নিজেই একটি রিটুইট করেন, যাতে বলা হয় যে এপস্টিন আত্মহত্যা করেননি, বরং বিল ক্লিনটন সম্পর্কিত গোপন তথ্য তার কাছে ছিল, তাই বিল ক্লিনটন তাকে হত্যা করিয়েছেন। 2024 সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি প্রধান বিষয় করে তুলেছেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে এপস্টিনের সমস্ত ফাইল জনসম্মুখে প্রকাশ করার প্রতিশ্রুতি দেন। যখনই তাকে সাক্ষাৎকারে বারবার জিজ্ঞাসা করা হতো যে তিনি কি এপস্টিনের ফাইলগুলো প্রকাশ করবেন, ট্রাম্প উত্তর দিতেন, Would you declassify the Epstein files? Yeah, I would. 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প আবার নির্বাচনে জয়লাভ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হন। এখন সবাই অপেক্ষা করছিল কখন এপস্টিনের ফাইলগুলো প্রকাশ করা হবে। ট্রাম্পের সমর্থকরা বিশেষ করে এটি নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত ছিলেন। কিন্তু 2025 সালের জুলাই মাসে ট্রাম্প সরকারের বিচার বিভাগ ঘোষণা করে যে এপস্টিনের ক্লায়েন্টদের কোনো তালিকা নেই এবং কোনো ফাইল প্রকাশ করা হবে না।
তারপর ট্রাম্প নিজেই একটি ইউটার্ন নেন। তিনি এখন এপস্টিনের ফাইলগুলিকে একটি বিরক্তিকর বিষয় বলে অভিহিত করেন। Are you still talking about Jeffrey Epstein? ট্রাম্প এটাও বলেছেন যে এফবিআই এর উচিত ভোটারদের জালিয়াতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোনিবেশ করা এবং এপস্টিনের মতো কিছুতে তার শক্তি এবং সময় নষ্ট না করা। কারো সমর্থকরা এত বোকা নয় যে তারা এটি লক্ষ্য করবে না। তাই ট্রাম্পের নিজের সমর্থকরা প্রশ্ন করতে শুরু করে, ট্রাম্প হঠাৎ চুপ কেন? ইলন মাস্ক এমনকি টুইট করেছেন যে ট্রাম্পের নাম ফাইলগুলিতে রয়েছে, এ কারণেই এই ফাইলগুলি প্রকাশ করা হচ্ছে না। যদিও ইলন পরে এই টুইটটি মুছে ফেলেন, কিন্তু বার্তা খুবই স্পষ্ট ছিল। এমনকি ট্রাম্পের নিকটতম সমর্থকরাও সন্দেহ করা শুরু করে এবং যখন লোকেরা নিজেরাই তদন্ত করার চেষ্টা করেছিল তখন কিছু অত্যন্ত আশ্চর্যজনক তথ্য প্রকাশিত হয়েছিল। ট্রাম্প এবং এপস্টিন দীর্ঘদিন বন্ধু ছিলেন। নিউ ইয়র্ক টাইমসের মতে ট্রাম্প এবং এপস্টিন প্রায় 20 বছর ধরে সবচেয়ে কাছের বন্ধু ছিলেন। এই বন্ধুত্ব 1980 সালে শুরু হয়েছিল এবং 1990-এর দশকে এতটাই গভীর হয়ে ওঠে যে তারা একে অপরের প্রাসাদ, অফিস, ট্রাম্পের বাসস্থান, প্লাজা হোটেল এবং ক্যাসিনোতে একসাথে সময় কাটাতে শুরু করেন। প্রায় প্রতিটি পার্টিতে ট্রাম্পের সাথে এপস্টিনকে দেখা যেত। এপস্টিনের একজন প্রাক্তন কর্মচারীর মতে 1990-এর দশকে ট্রাম্প এবং এপস্টিন সপ্তাহে কমপক্ষে 3 বার ফোনে কথা বলতেন। এই কথোপকথনের সময় ট্রাম্প এপস্টিনের কাছে বড়াই করতেন যে তিনি কোন মহিলাদের সাথে কী করেছেন। মডেল স্টেসির মতে নারীরা ট্রাম্প এবং এপস্টিনের কাছে ট্রফির মতো। স্টেসি এও অভিযোগ করেন যে 1993 সালে যখন তিনি এপস্টিনের সাথে ডেটিং করছিলেন তখন তিনি তার সাথে ট্রাম্প টাওয়ারে গিয়েছিলেন। তিনি তাকে তার দিকে টেনে নিয়ে গিয়েছিলেন এবং তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন। এপস্টিন দৃশ্যটি দেখছিলেন এবং স্টেসির মতে এপস্টিন মুগ্ধ হয়েছিলেন যে তার একজন মডেল আছে যার পেছনে ট্রাম্প তাড়া করছে। একইভাবে আরেকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন যে ট্রাম্প এমন পার্টিতেও উপস্থিত ছিলেন যেখানে এপস্টিন তাকে অন্যান্য অতিথিদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেছিলেন। ট্রাম্প এপস্টিনের ব্যক্তিগত বিমানেও ভ্রমণ করতেন, যেখানে এপস্টিন প্রায়ই মেয়েদের যৌন নির্যাতন করতেন। 2002 সালে ট্রাম্প নিজেই এপস্টিন সম্পর্কে বলেছিলেন, তার সাথে থাকা অনেক মজার, এমনকি বলা হয় যে তিনি আমার মতো সুন্দরী মহিলাদের পছন্দ করেন এবং তাদের অনেকেই তরুণী। এর অর্থ ট্রাম্প কনিষ্ঠ মহিলাদের প্রতি এপস্টিনের আগ্রহ জানতেন। এপস্টিন ফাইলগুলোতে ট্রাম্পের জন্য ক্ষতিকারক বিবরণ রয়েছে এবং তাই তিনি সমস্ত ফাইল জনসমক্ষে প্রকাশ করতে চান না। এই সমস্ত বিষয়ে জনসাধারণের মধ্যে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। এই ষড়যন্ত্র তত্ত্বগুলো জনসাধারণের উপর এতটাই চাপ সৃষ্টি করেছিল যে 2025 সালের নভেম্বরে মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হয়েছিল, যাতে বলা হয়েছিল যে বিচার বিভাগকে 30 দিনের মধ্যে এপস্টিনের সমস্ত ফাইল প্রকাশ করতে হবে। যখন সংসদ এই বিষয়ে ভোট নেয় তখন একটি বিরল দৃশ্য দেখা যায়। রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি একযোগে বিলটিকে সমর্থন করেছিল। তাই ট্রাম্পের অনিচ্ছা সত্ত্বেও এই বিলটি পাস করা হয় 19 নভেম্বর। ট্রাম্প এতে স্বাক্ষর করতে বাধ্য হন, কিন্তু ট্রাম্প সমর্থক উত্তেজিত ছিলেন বিল ক্লিনটন অবশেষে উন্মোচিত হবেন এবং বছরের পর বছর ধরে প্রচলিত ষড়যন্ত্র তত্ত্বগুলো এখন প্রমাণিত হবে। কিন্তু 19 ডিসেম্বর এলে বিচার বিভাগ কয়েক হাজার ফাইল প্রকাশ করে। যখন লোকেরা বিস্তারিতভাবে পড়ে তখন ক্লিনটন সম্পর্কে কম এবং ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বেশি কিছু উঠে আসে। ডোনাল্ড ট্রাম্পের নাম বারবার এপস্টিন ফাইলগুলোতে দেখা যায়। একটি ইমেইল অনুসারে ট্রাম্প এপস্টিনের ব্যক্তিগত বিমানে 8 বার ভ্রমণ করেছিলেন। একই ট্রাম্প যিনি সর্বদা বলতেন যে তিনি কখনও এপস্টিনের বিমানে চড়েননি। একইভাবে আরেকটি ইমেইলে এপস্টিনের মতে ট্রাম্প জানতেন কী ঘটছে, কিন্তু তবু তিনি চুপ ছিলেন এবং পুলিশকে বলেননি। নতুন প্রকাশগুলো আরও মর্মান্তিক। এফবিআই একটি ফোন পেয়েছিল। এই ফোনটি 2020 সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে 27 অক্টোবর 2020 সালে একজন লিমুজিন চালক এই ফোনটি করেছিল। এই ড্রাইভার এফবিআইকে বলেছিল যে 1995 সালে ট্রাম্পকে টেক্সাস বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় ট্রাম্প ফোনে কথা বলেছিলেন জেফ্রি নামের কারো সাথে এবং কোনো একজন মেয়েকে নির্যাতনের ব্যাপারে কথা বলছিলেন। কল রেকর্ড অনুসারে 4 বছর পর 1999 সালে যখন ড্রাইভার একজন মহিলাকে এই কথাটি বলেছিলেন তখন মহিলাটি সম্পূর্ণ শান্ত হয়ে গিয়েছিলেন এবং তারপর বলেছিলেন যে ট্রাম্প এবং এপস্টিন তাকে ধর্ষণ করেছেন। এই মহিলা ড্রাইভারকে বলেছিলেন যে কোনো মেয়ে তাকে একটি অভিনব হোটেলে বা ভবনে নিয়ে গিয়েছিল যেখানে তাকে ধর্ষণ করা হয়েছিল। এছাড়াও এই এপস্টিন ফাইলগুলোতে আরও একটি নথি ছিল, একটি চিঠি। চিঠিটি যৌন অপরাধী ল্যারি নাসারকে লেখা হয়েছিল। এতে লেখা ছিল, আমাদের একটি জিনিসের মিল রয়েছে, যুবতী মহিলাদের প্রতি আমাদের ভালোবাসা। আমাদের রাষ্ট্রপতি আমাদের মতো যুবতী মেয়েদের ভালোবাসেন, কিন্তু আমাদের জেলে খেতে হয় এবং তিনি রাষ্ট্রপতি। জীবন খুবই অন্যায্য।
2019 সালে যখন এই চিঠিটি লেখা হয়েছিল তখন ট্রাম্প ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ট্রাম্প, যিনি নির্বাচনের আগে এপস্টিন ফাইলগুলোকে নির্বাচনী অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন, এখন নিজেই একই ফাঁদে আটকা পড়েছেন। তার সমর্থকরা যে ষড়যন্ত্র তত্ত্বগুলো ছড়িয়ে দিচ্ছেন তা এখন তাদের উপর পাল্টা আক্রমণ করছে। কিন্তু এই গল্পে আরেকটি মোড় আছে। এপস্টিনের সমস্ত ফাইল এখনও প্রকাশ হয়নি। 1 মিলিয়নেরও বেশি নথিপত্র এখনও প্রকাশ করা হয়নি। বিচার বিভাগ বলেছে যে বর্তমানে এই নথিগুলো সংশোধন করা হচ্ছে, যাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এমনকি যে নথিগুলো প্রকাশ করা হয়েছে সেগুলিও ব্যাপকভাবে সংশোধন করা হয়েছে। কালো মার্কার ব্যবহার করা হয়েছে, নামগুলো কালো করে মুছে ফেলা হয়েছে, তারিখগুলো সরিয়ে ফেলা হয়েছে। অনেক পৃষ্ঠায় অর্ধেক লাইন কালো মার্কার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু বিচার বিভাগ অনেক জায়গায় এই সংশোধনগুলো সঠিকভাবে করেনি। এমন অনেক ফাইল রয়েছে যেখানে এই সংশোধন করা শব্দগুলো ফটোশপের মতো একটি সাধারণ হ্যাক দিয়ে দেখা যায়। অনেক নথিতে সেগুলো প্রয়োজনও হয় না। সংশোধন করা শব্দগুলো অন্য নথিতে অনুলিপি করে পেস্ট করলেই দৃশ্যমান হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন হলো, এই ফাইলগুলোতে আর কি লুকানো আছে? দাবি করা হয় যে এপস্টিন সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছিলেন এবং তার দ্বীপে কারা এসেছিলেন তার একটি সম্পূর্ণ তালিকা। সময়ের সাথে সাথে আমরা দেখব আরও কতজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিলিয়নিয়ার এর সাথে জড়িত এবং আরও কতজনের নাম এপস্টিন ফাইলের কালো বইতে প্রকাশিত হয়। সাথেই থাকুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন।